2017 সালের শেষের দিকে। আমি তখন মাত্র জেএসসি পরীক্ষা শেষ করেছি। হঠাৎ একদিন দুপুরে শুনতে পাই পাশের বাসার একজনকে নাকি জিনে আসর করেছে। কথাটি শুনে সাথে সাথে আমি সেখানে যাই। যেয়ে দেখি যার উপর জিন ভর করেছে তিনি সম্পর্কে আমার দাদি হন। তার কাছে যেতেই বুঝতে পারি তার আচরণ স্বাভাবিক না। তাকে আমার যেমনটা দেখে অভ্যস্ত, আজ তিনি তার পুরো বিপরীত। আমি তার থেকে একটু দূরে দাঁড়িয়ে বাকিদের মতো দেখছিলাম। তিনি বাঁশের তৈরি একটি টুলে বসেছিলেন, যাকে গ্রামের ভাষায় মোড়া বলে, তবে তিনি সেটাকে উল্টো করে বসেছিলেন। হঠাৎ তিনি বসা থেকে উঠে রান্নাঘরে গিয়ে একটি ভাতের পাত্র নিয়ে আসেন, যেখানে প্রায় 5 জনের জন্য ভাত রান্না করা ছিল। সাথে ছিল কোনো এক মাছের বিশাল এক মাথা। দেখতে দেখতে সেই দাদি মাত্র 5 থেকে 6 মিনিটেই সমস্ত ভাত খেয়ে মাছের পুরো মাথাটা তার মুখে পুরে গিলে ফেললেন। সেটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। খাওয়া শেষে তিনি আমার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠলেন, কিরে, ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস কেন? কাছে আয়। তুই তো আগে আমার ওইখানে প্রায় যেতি, কিন্তু এখন যাস না। গাছগুলো কেটে ফেলাতে যাস না বুঝি? এই কথা বলেই তিনি কান্না করতে লাগলেন। আর ওনার এই অবস্থা দেখে ওনার ছেলে কোথা থেকে যেন এক কবিরাজকে নিয়ে আসেন। অতঃপর কবিরাজ তার কিছু রিচুয়াল শেষে ওই জিনটির সাথে কথা বলতে শুরু করেন। কথা বলার এক পর্যায়ে দাদিকে ধরার কারণ জিজ্ঞেস করলে জিনটি বলে, আমি ওর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ও মাছ ধুয়ে পানি আমার গায়ে ছুঁড়ে মেরেছে, তাই আমি ওকে ধরেছি। এখন তোরা যাই করিস না কেন, আমি ওকে ছাড়ব না। এই কথা বলে জিনটি হাসতে লাগলো। কবিরাজ যখন তার চিকিৎসা করছিলেন তখন পাশের বাড়ির আরেকজন মহিলা একদম সামনে যেয়ে বসে পড়ে। কবিরাজ সরে যেতে বলা সত্ত্বেও সে ওখান থেকে সরতে রাজি হয় না। কবিরাজ তার উপর বিরক্ত হয়ে নিজের কাজে মনোযোগ দেয় এবং জিনটিকে তাড়াতে সক্ষম হয়। তবে জিনটি যাওয়ার সময় বলে যায় সে আবার আসবে। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনা তো কেবলমাত্র শুরু। ঠিক তার পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে শুনতে পাই আবারও নাকি কাকে জিনে আসর করেছে। যে দেখি গতকাল যে মহিলা ওই দাদির কাছে গিয়ে বসেছিল, আজ তার উপরে জিনটি ভর করেছে এবং সে বিভিন্নভাবে সবাইকে গালিগালাজ করছে। সে বলছে, তোরা আমার বাসা নষ্ট করেছিস, সময় আছে, চলে যা। তার এই পাগলামি চলাকালীন তার বাড়ির পাশে থাকা ধলেশ্বরী নদী দিয়ে একটি ট্রলার যাচ্ছিল, যেই ট্রলারে লাউড স্পিকারে কোরআন তেলাওয়াত প্লে করা হচ্ছিল। কোরআন তেলাওয়াত শুনে সে যেন নিজের শরীরটাকে দুমড়ে মুচড়ে ফেলছিল। এই ঘটনা দেখার পর আবার সেই কবিরাজকে ডাকা হয়। কবিরাজ সে সময়ে আমাদের বেতকা বাজারে ছিলেন, যা আমাদের বাসা থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্বে অবস্থিত, তাই তার আসতে বেশি সময় লাগেনি। কবিরাজ তার বাড়ির উঠোনে প্রবেশ করতেই সে মানে ওই মহিলা তার খাট থেকে এক লাফে নেমে তার খাটের নিচে থাকা একটা বটি নিয়ে বাইরে ছুঁড়ে মারে, যেটিতে অল্পের জন্য কবিরাজ বেঁচে যায়। অথচ ঘরে উপস্থিত কেউ কবিরাজ এসেছে তা দেখেনি। তাহলে উনি কিভাবে বুঝলো তা আমরা কেউ বুঝতে পারিনি। কবিরাজকে দেখার পরে সে কবিরাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আবার এসেছিস? তোকে বলেছিলাম আমার দাবি পুরো না হওয়া পর্যন্ত আমি যাব না, আমার বলি চাই। এই কথা বলে সে বিকট শব্দে হাসতে শুরু করলো। অবশেষে কবিরাজ আবার তার রিচুয়াল শুরু করে এবং সে জিনটিকে তার পরিচয় জিজ্ঞেস করে। জিনটি বলতে শুরু করে, আমি আমার পরিবারের সাথে ছোটবেলা থেকেই এখানে থাকি, কোনোদিন কারো ক্ষতি করিনি। যখন এখানে কলাবাগান ছিল তখন আমার পুরো পরিবার এখানে ছিল। তোরা এই কলাবাগান কেটে ফেলেছিস, যার ফলে আমার পরিবার এখান থেকে চলে গেছে, শুধু আমি আমার বোন থেকে গেছি। তারপরে সে পাশে থাকা তাল গাছটি দেখিয়ে বলে, এইখানে আমি থাকি, তোরা এই গাছের নিচে ঘর বানিয়ে আমার ঘর নষ্ট করেছিস, তাই আমি তোদেরকে এখানে থাকতে দেব না। কবিরাজের সাথে কথা বলার এক পর্যায়ে কবিরাজ তাকে যেতে বলে, কিন্তু জিনটি বলে, আমি যাব, তবে আমার একটি শর্ত আছে, আমাকে একটি কালো রঙের প্রাপ্তবয়স্ক ষাঁড় গরু দিতে হবে, তাহলে আমি চলে যাব। তার এই কথা শুনে কবিরাজ তাকে বলে, এই মহিলা খুবই গরিব, একটি গরু তো দূরের কথা, একটি ছাগল দেওয়ার মতো সামর্থ্য পর্যন্ত নেই, তার পক্ষে কিছু দেয়া সম্ভব না। তুই
তুই চলে যা, নয়তো তোকে বোতলবন্দি করা হবে। এই কথা বলে কবিরাজ তার মন্ত্র পড়তে শুরু করে এবং জিনটিকে এবারও তাড়াতে সক্ষম হয়। তবে জিনটি যাওয়ার আগে বলে যায় তার দাবি সে পূরণ করবেই, কেউ তাকে আটকাতে পারবে না। জিনটির মুখে এই কথা শুনে কবিরাজ বেশ চিন্তিত হয়ে পড়ে এবং সবাইকে সাবধানে থাকতে বলে সে চলে যায়। এই ঘটনার পরের দিন রাতে ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। আমার পাশের বাড়ির এক চাচি মধ্যরাতে ওয়াশরুমে যেতে চান এবং ওয়াশরুমে গিয়ে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তাকে সেখান থেকে উদ্ধার করে ঘরে নিয়ে তার অজ্ঞান হয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি ঘর থেকে বের হয়েছি বাথরুমে যাওয়ার জন্য, ঠিক তখনই আমার নজর পড়ে পুকুর পাড়ে। আমি দেখি একটি মহিলা আর তার পাশে একটি কালো রঙের গরু, আর মহিলাটি গরুর দড়ি ধরে রেখেছেন। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো চোর হবে, পরে ভালো করে লক্ষ্য করে দেখি মহিলাটি স্বাভাবিকের চাইতে অনেক লম্বা, গায়ে একটি ছেঁড়া কাপড় জড়ানো এবং ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছিল সেই মহিলা। আমি আরো লক্ষ্য করি মহিলাটি যেখানে দাঁড়িয়েছিল সেখানে মানুষ তো দূরের কথা, একটি ছোট কুকুর দাঁড়ালেও পুকুরের ময়লাতে ঢুকে যাবে। তারপরে আমার আর কিছু মনে নেই। এই ঘটনার পরের দিনই অপেক্ষা করছিল আসল চমক। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে শুনতে পাই ওই পুকুর সংলগ্ন একটি গোয়াল ঘরে রাখা একটি কালো ষাঁড় গরু মারা গেছে, অথচ মালিকের কথা অনুযায়ী গরু সম্পূর্ণ সুস্থ ছিল। আরেকটি অবাক করা বিষয় হলো গরুটি সম্পূর্ণ অক্ষত ছিল। এই ঘটনার পরে ওই কবিরাজকে আবার ডাকা হয়। পরে সে এবং তার সহকারী মিলে কয়েকটি বাড়ি বন্ধ করে দেয়, যেটা ছিল সবচেয়ে বড় ভুল। এই ঘটনার পরে প্রায় 7 থেকে 8 মাস সব স্বাভাবিকভাবে চলছিল। তবে বিপত্তি সৃষ্টি হয় পুকুরের পার ঘেঁষা তুলা গাছের ডাল কাটার পরে। গাছের ডাল কাটার পরের দিন গাছের থেকে 20 মিটারের মধ্যে থাকা একটি বাড়ির একটি মেয়েকে জিন আসর করে। হঠাৎ সুস্থ স্বাভাবিক একটি মেয়ে পাগলামি শুরু করে এবং তার নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। তার এই অবস্থা দেখে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন রাখলেও তেমন কোনো লাভ হয়নি, তাই তাকে পরে বাসায় নিয়ে আসা হয়। তার অবস্থা বেগতিক দেখে তার মা ওই কবিরাজকে ডাকেন, যে ওই দুজনকে চিকিৎসা করেছিলেন। কবিরাজ আসার পরে কবিরাজ তার সাথে কথা বলতে শুরু করে। বলছেন, কবিরাজ, তুই আবার এসেছিস? তুই তো পাওনা নিয়ে গেলি, তাহলে আবার এই নির্দোষ মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? তোকে 2 বার ছেড়ে দেওয়া হয়েছে, এইবার তোকে বোতলবন্দি করব। কবিরাজের এই কথা শুনে ভেতরে থাকা জিনটি বলতে শুরু করে, কবিরাজ, ভুল করছিস। তুই যাকে ভাবছিস আমি সে না, ও তো আমার বোন ছিল, যাকে তুই 2 বার কষ্ট দিয়েছিস, যার ফলে সে এখান থেকে চলে গেছে। আমিও ভেবেছিলাম চলে যাব, কিন্তু তুই সবচেয়ে বড় ভুল করেছিস এই বাড়িটি বন্ধ করে। তুই যখন এই বাড়িটি বন্ধ করেছিস তখন আমি এই বাড়ির ভেতরে বন্দী হয়ে যাই, তাই কোথাও বেরোতে পারিনি, তাই আমি এই মেয়েটিকে ধরেছি। এই কথা বলে জিনটি চিৎকার করতে শুরু করে। অবশেষে কবিরাজ পুনরায় তার রিচুয়াল শুরু করে এবং জিনটিকে তাড়াতে সক্ষম হয় এবং বাড়িটি ভালোভাবে বন্ধ করে দেয়। পৃথিবীতে ভয়াবহ একটি বিপর্যয় চলছিল। 2021 নভেম্বরের দিকে প্রায় পুরো পৃথিবী যখন শিথিল হচ্ছিল, করোনা মহামারী সব শিথিল হচ্ছিল, তখন আমাদের এসএসসি পরীক্ষা অনেকদিন পিছিয়ে নভেম্বরে নেওয়া হয়। তো যথারীতি নভেম্বরে আমরা শর্ট সাবজেক্ট অথবা 3 সাবজেক্টে পরীক্ষা হয়। যথারীতি নভেম্বরের 22 তারিখ আমাদের পরীক্ষা শেষ। পরীক্ষার পর প্রায় অবসর সময় পাই 3-4 মাসের মতন। কোনো কাজকর্ম না থাকায় অবসর সময় তখন কি করব বুঝতে পারছিলাম না, মানে ঘোরাফেরার ভিতরে চলছিল। তো তখন আমার এক বন্ধু বাপ্পি আমাকে এসে বলল, শীতের শুরু, নদীতে পানি খুব কম, চল আজ রাতে আমরা ফচকা নিয়ে মাছ ধরতে বের হই। যেটাকে অনেকে ফলা বলে থাকেন, আমাদের এখানকার ভাষায় যাকে ফচকা বলা হয়। যাই হোক, আমার মাছ ধরার খুব শখ ছিল অনেক ছোট থেকেই, সে কারণে ওই দিন আর ওকে না করতে পারিনি। ও বলল, তাহলে রাত 10টায়, কিন্তু রাত 10টায় আমি তোকে ডাকতে আসবো, লাইট টাচ করে রাখিস। হ্যাঁ, আমি হ্যাঁ সুযোগ উত্তর দিয়ে বললাম, আচ্ছা। বাপ্পি আবার বলল, রাত 10টায় কিন্তু। তারপর আমি যথারীতি চার্জার দিয়ে টর্চ লাইটটি চার্জ করে নেই
ধীরে ধীরে রাতের খাবার শেষ করে আমি আমার ঘরে চলে আছি। বলে রাখা ভালো, আমি তখন আলাদা ঘরে শুতাম, আলাদা রুমে না, আলাদা ঘরে শুতাম। যাই হোক, বাহিরে হালকা হালকা একটু একটু শীত। যেহেতু আমার মাছ ধরার খুব শখ, ওই শীত খুব একটা আমার গায়ে লাগলো না। আমি অপেক্ষা করতে লাগলাম বাপ্পির জন্য। কিন্তু রাত 10টা পেরিয়ে প্রায় 10:30 বাজে। তখন আমি বাপ্পিকে ফোন দিলে আশ্চর্যজনক ভাবে ওর ফোন আমি বন্ধ পাই। ওকে ফোনে না পেয়ে আমার একটু রাগই হচ্ছিল বটে, যে আমাকে বলল এখন ওর ফোন বন্ধ। আচ্ছা, যাই হোক, আমি শুয়ে পড়তে যাব, ওই সময় আমার দরজায় একজন কড়া নাড়লো। 2বার কড়া নেড়ে একটু মৃদকণ্ঠে আমাকে বলল, আশরাফুল। বলে রাখা ভালো, আমি রাত করে মাছ ধরতে যাই, এটা আমার পরিবার পছন্দ করতো না। তাই আমি ওকে বলেছিলাম যে বাড়িতে এসে বেশি ডাকাডাকি করার দরকার নেই, 2-1টা ডাক দিলেই হবে। আমার কথা মতো বাপ্পি এসে একটু মোটা আওয়াজে করে বলল, আশরাফুল, এই বলে 2বার দরজায় ধাক্কা দিল। আসলে গ্রামে একটি কথা প্রচলন আছে যে টিন ডাকে নিচে ডাকিলে দরজা খুলতে হয় না। কিন্তু আমি যেহেতু ওকে বলেছিলাম বেশি ডাকাডাকি না করতে, তাই আমি দরজা খুলে বললাম, আরে বাপ্পি, এত দেরি করলি যে, তোকে ফোনে পাচ্ছি না কেন? ও হালকা আওয়াজ দিয়ে বলল, বেশি রাতে ভালো মাছ পাওয়া যায়, তাই একটু দেরি হয়েছে, এখন চল যাই। যেহেতু রাতের বেলা, আমি তাই আমার সাথে করে একটি ম্যাচ লাইট নিয়ে যেতাম সব সময়। তো ওই দিন আমাকে বাপ্পি বলতেছে যে আমার কাছে আছে, তোর নেওয়ার দরকার নেই, তোরটা রেখে দে। আমার অবাক লাগলেও ম্যাচ রেখে দিয়ে বাপ্পির সাথে বেরিয়ে পড়ি। বেরিয়ে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে চলে যাই নদীর কাছে। সেই নদীটার নাম হচ্ছিল লাঙ্গুলা নদী বলে, যেটাকে নদীর কাছে যখন পৌঁছালাম তখন চারিপাশটা কেমন ভারী ভারী অনুভব হলো। খুব অন্ধকার, হালকা হালকা কুয়াশা পড়েছে, গা ছমছমে একটা পরিবেশের মতন ওইরকম। তো পরিবেশের অতটা তোয়াক্কা না করে নদীতে নেমে পড়লাম। নদীতে নামতেই শরীরটা কেমন নাড়া দিয়ে উঠল। বিশ্বাস করেন রাসেল ভাই, নদীতে প্রায় 30 মিনিটের মতন খোঁজাখুঁজি করেও কোনো মাছ পাচ্ছি না। তখন বাপ্পি পেছনে আমাকে বলল, এদিকে মাছ নেই, চল দয়ের ওদিকে যাই। বলে রাখা ভালো, বাপ্পি যেদিকে আমাকে যেতে বলছিল সচরাচর দিনের বেলা তো মানুষ ওদিকে যেত না। জায়গাটা ছিল অন্ধকার, গাছপালা লতা পাতাতে ভর্তি, এবং তার পাশেই ছিল একটি শ্মশান ঘাট। আশেপাশে প্রায় বাড়িঘর নেই বললেই চলে, শুধু শ্মশান ঘাটে একটি ঘর আছে, তাও ওইখানে মরা পড়ানোর সময় হয়তো বা কেউ থাকে বা কেউ থাকে না। ওইখানে সচরাচর মরা পড়ানোর কাঠখড় এসবই রাখা হয়। বুঝতে পারছেন কিরকম একটা গা ছমছমে পরিবেশ। আশেপাশে বাড়িঘর তেমন নেই, পাশে শ্মশান ঘাট এবং জঙ্গল। যাই হোক, বয়স তখন প্রায় 18 বছর। শরীরের রক্ত ছিল গরম টকবগে। তো তোয়াক্কা না করে বললাম, চল ওদিকে যাই। নদী ধরে হেঁটে যাচ্ছি, প্রায় 10 মিনিট হেঁটে গিয়ে পৌঁছালাম সেখানে। অবাক করা বিষয়, সেখানে যেতে আমার চোখে পড়ে অনেক মাছ, তবে মাছগুলো তুলনামূলক ছিল ছোট। বাপ্পি চলে যায় শ্মশান ঘাটের দিকে। ওদিকে তুলনামূলক একটু পানি বেশি, ওদিকে একটু মাছ বড়তা পাওয়া যাচ্ছে হয়তো। সেই দিকে প্রায় কোমর পর্যন্ত পানি ছিল। ও আমাকে বলে, এদিকে আয়, বড় বড় মাছ আছে। আমি একটু এগিয়ে কোমর পানিতে যেতেই দেখলাম, আমি যত ওর দিকে যাই ও ততই বেশি পানিতে নামতে থাকে। ধীরে ধীরে একদম শ্মশানের পাশে গিয়ে আমার একটু ভয় হতে থাকলো। আমি কম পানিতে চলে আসলাম এদিকে। বাপ্পি এত মাছ পাচ্ছিল, আমি লোভ সামলাতে না পেরে ওদিকে যেতে চাইলাম, কেননা রাত্রির বেলা মাছ শিকার এসেছি, যদি মাছই না পাই তাহলে কেমন না সেখানে। সে কারণে আমি বললাম, না থাক, যাই ওদিকে, কি হবে, দুজনই তো আছি, সমস্যা নেই।
তখন মানে ওইদিকে গেলাম। ওদিকে গিয়ে মানে প্রথমেই একটি অনেক বড় একটি মাছ দেখতে পেলাম। হ্যাঁ, মাছের গায়ে যখনই আমি ফলা দিয়ে একটা আঘাত করেছি, মানে মাছটি নড়া দিয়ে উঠলো। মানে মাছের গায়ে এত শক্তি ছিল যে আমি ফলাটাকে ধরে রাখতে পারলাম না, মানে ফলাটা নিয়ে একদম চলে গেল। মানে তখন হুট করে আমার হাত থেকে টর্চ লাইটটা পড়ে যায়, মানে অস্বাভাবিকভাবে টর্চ লাইটটা পড়ে যায়। আমি ডুব দিয়ে লাইটটি খোঁজার চেষ্টা করলাম। লাইটটি ছিল ওয়াটারপ্রুফ। হ্যাঁ, তো আমি লাইটটি আর খুঁজে পেলাম না। তখন উঠে দেখি মানে লাইটটা আর খুঁজে পেলাম না। যখন আমি পানি থেকে আমার মাথাটি উঠাই, তখন দেখি যে পাপ্পির ওখানে নেই। আমি ভাবলাম হয়তো লাইট বন্ধ করে আমাকে ভয় দেখাচ্ছে। আমি ওকে কয়েকবার ডাকাডাকি করলাম, বাপ্পি বাপ্পি তুই কোথায়, আমার ভয় লাগছে তো। মানে ভেবে দেখুন, আশেপাশে আমার কেউ নেই, অন্ধকার পরিবেশ, আমি আছি প্রায় নদীর মাঝখানে, বুক পর্যন্ত পানি। মানে এমন একটা সময়, পাশে শ্মশান ঘাট, বুঝতে পারছেন কিরকম একটা ভয়ানক পরিস্থিতি। তো আমি তখন ভয়ে, মানে যখন আমি বাপ্পির কোনো পাত্তা পাচ্ছিলাম না, তখন আমি ভয়ে হুট করেই মানে পাড়ে উঠে আসার চেষ্টা করি। মানে তখন কেউ বা কারা বা কোন একটা শক্তি আমার পা ধরে টেনে আর কি পানির দিকে নিয়ে যেতে শুরু করে। মানে এমন একটা শক্তি যে আমার তখন শরীরে কোনো প্রকার মানে শক্তি ছিল না, আমার পুরো শরীর অসাড় হয়ে গিয়েছিল। মানে খুবই একটা খারাপ অবস্থা। যখন আমাকে নদীর মাঝখানে একদম মানে গভীর পয়েন্ট, মানে মাঝের ওইদিকে তো এদিকে একটু কম, ওদিকে একদম গভীর, যেখানে দাও সেখানে পানি কখনো শুকায় না, বলে রাখা ভালো। ওখানে আজ পর্যন্ত অনেকেই চেষ্টা করেছে মানে মানে পানি শুকিয়ে মাছ ধরার, অনেকে অনেক মেশিন বসিয়েছি, কিন্তু সেখানে মানে কোনো কিছু করতে পারিনি, সেখানে পানি শুকায় না। হ্যাঁ, মানে মেশিন বসিয়ে পানি তুলে ফেলে এবং তার একটু পরে দেখা যাচ্ছে যে পানি ভরে যায়। হ্যাঁ, তো তখন মানে একটা ভারী ভারী একটা গলার আওয়াজে আমাকে বলতেছে যে আজকেই তোর শেষ দিন, আমরা তোকে আমাদের দুনিয়া নিয়ে যাব। খুব শখ না তোর মাছ ধরার? আরো ধরবি মাছ, ধর, বেশি করে মাছ ধর। আমি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারলাম না। মানে আমার পুরো শরীর যেন সে একটা মানে অস্বাভাবিক একটা শক্তি একদম গ্রাস করে আছে, যে পুরো শরীরটা এমন ভাবে ধরে আছে যে পুরো শরীর আমার অসাড় হয়ে গেছে। খুব কষ্ট করেও কোনো মানে সোরা এইসব কিছু আমি মনে করতে পারছি না। মানে কি একটা অবস্থায়, মানে আমি আসলে নিজেই কল্পনা করতে পারছি না যে আমি কি থেকে কি হয়ে গেল আসলে। তো তারপরে খুব কষ্টে, মানে খুবই কষ্টে আমি কিছু মনে করার চেষ্টা করতেছি, আমি কিচ্ছু মনে করতে পারছি না। তখন মানে হুট করে আমার পায়ে ধরে নিচের দিকে টানতে শুরু করলো। নিচের দিকে টানতে একদম আমি মানে ওইখানে অনেক গভীর পয়েন্ট, একদম নিচে পর্যন্ত আমার পা মাটিতে গিয়ে ঠেকলো। মানে প্রায় আমি ওইখানে প্রায় 1 থেকে 1 মিনিটের মতন ছিলাম। মানে মনে হইলো যে আমি আর কয়েক সেকেন্ড থাকলে এখানে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। আমি তখন ভাবতেছি যে হয়তো আজকেই আমার শেষ দিন। মানে কি একটা অবস্থা। মানে তখন আমি খুবই কষ্টে মানে আল্লাহর নামটি আমার মনে আসে। আমি আল্লাহর নাম 2 বার পড়াতে মানে একটা মানে শিথিল একটা অবস্থা হলো যে আমার চূড়া মনে পড়ে গেছে। তারপর মানে আমার শ্বাস প্রশ্বাস একদমই নেই, মানে আমি মুখও খুলতে পারতেছি না, এরকম একটা অবস্থা। পরে মনে মনে আমি আয়াতুল কুরসি পড়াতে, মানে আয়াতুল কুরসি পড়া শেষ, তখন আমার উপর থেকে যেন কয়েক টন ওজন কমে গেল। মানে তখনও কিন্তু আমি পানির প্রায় অনেকটুকু নিচে আছি। মানে তখন মানে আমি যে পানির উপরে মানে কেমনে উঠলাম, মানে এক ধাক্কায় মনে হয় আমি উঠে গেলাম। হ্যাঁ, মানে এক ধাক্কায় উঠে যাওয়ার পর দেখি যে আমার ফলাটা আমার পাশে। হ্যাঁ, ফলাটা আমার পাশে এবং লাইটটাও আমার, মানে আশ্চর্যজনক ভাবে লাইটটাও আমার পাশে। মানে তখন আমি লাইটটা যে ধরবো মানে ওইটুকু সাহস আমার ছিল না। তখন আমি ফলাটা ধরে আস্তে 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 কোনোভাবে মানে পারে ওঠার চেষ্টা করছি। মানে আমার শরীরে এমন একটা অবস্থা যে একটুকু শক্তি নেই, মানে নিঃশ্বাস নেব এরকমও অবস্থা নেই। মানে সাঁতার কাটার সময় আপনারা হয়তো বুঝে থাকবেন যে মানে ক্লান্ত থাকে না যখন, তো মানে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না।
তখন যে আমি নদীর মাঝখানে ওইখানে একটু মানে শ্বাস প্রশ্বাস নিয়ে তারপর আসবো ওইরকম একটা সিচুয়েশন ওইখানে নেই। মানে আমি খুবই ভয় পাচ্ছি। তো চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার। তখন আমি মানে কোন রকম ভাবে আমি মানে কোন দিকে যাব মানে আমি কোনো কিচ্ছুই দেখতে পাচ্ছি না। তখন আমি কোন রকম ভাবে মানে বলি যে আজকে একদিকে যাব, দেখা যাক একবারে গিয়ে আমার ঠেকবই। তো আমি মানে আমি ওইভাবে সাঁতার কাটতে 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 একটা সময় আস্তে 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 একটা পাড়ে এসে উঠি। হ্যাঁ, পাড়ে এসে উঠার পর মানে প্রথমে আমার পায়ে মানে যে কাঠ পোড়ালে যেরকম কয়লা হয় না, সেরকম কয়লার মধ্যে পাড়া দিয়েছি। কয়লা বেশ গরম ছিল। হ্যাঁ, কয়লা বেশ গরমই ছিল। তো পাশেই মানে আমার পায়ের সাথে লেগে মানে একটি মাটির কলস ভেঙে যাওয়ার শব্দ পেলাম। হ্যাঁ, পাশে ছিল মনে হয় কয়েকটা পয়সার, ওইটার ভিতরে ছিল হয়তো। তো তখন আমি আন্দাজ করতে পারছিলাম না আমি কোথায় আছি। মানে তখন আমার মনে হলো আমার হাতে ঘড়ি আছে। তো আমি ঘড়ির লাইট অন করতেই দেখলাম ঘড়িতে প্রায় রাত 2:30 বাজে। মানে 2:30 বাজে, কি একটা অবস্থা। তখন আমি ওই কাঠ কয়লা দেখে বা আমার পায়ের সাথে লেগেছে গরম। মানে তখন আমি শুনেছিলাম যে ওই শ্মশানে নাকি এই 2 দিন আগে একটি মরা পড়ানো হয়েছে, যে এখানকার কাঠ কয়লা ছিল ওগুলো এখনো প্রায় ঝুলন্ত আছে। হ্যাঁ, তো ওই জ্বলন্ত কয়লার উপরে পালে আমি তখনই মানে বুঝতে পারলাম, বা আমার বুঝতে বাকি ছিল না যে আমি কোথায় এসে উঠেছি। মানে তখন আমার বুঝতে বাকি রইল না যে আমি আর কোথাও উঠিনি, আমি শ্মশান ঘাটে এসে উঠেছি। সাথে সাথে মানে আমি সেন্সলেস হয়ে যাই। মানে তারপরের কাহিনী কি একটা অবস্থা। তো মানে সেন্সলেস হয়ে যাওয়ার পর প্রায় 14-15 ঘন্টা কেটে যায়। প্রায় তখন বেলা 3 থেকে 4টা হয়তো এরকম সামথিং বাজে। মানে আমার সেন্স ফিরে আসে। জ্ঞান ফিরতে আমি মানে শুনতে পাই আমাকে ভোরবেলা রবি মাঝি ও তার 2 ছেলে মাছ ধরতে গিয়ে শ্মশান ঘাটে শেওড়া গাছের নিচে সেন্সলেস অবস্থায় পায়। হ্যাঁ, আমার জ্ঞান ফিরতে সবাই প্রশ্ন করতে থাকে ওইখানে আমি কি করতে গিয়েছিলাম বা কেন গিয়েছিলাম, ওইখানে আমি গিয়েছিলাম কেন। মানে আমি কিছু বলার পাচ্ছিলাম না। মানে আমি কি বলবো, আমি তো এতটা মানে স্ট্রেঞ্জ, মানে এতটা চিন্তিত ছিলাম, এতটা ভয় পেয়েছিলাম যে আমি কিছু বলতে পারছিলাম না, আমি কাউকে চিনতেছিলাম না। তো মানে হুট করে আমার মনে আসলো যে আমার সাথে তো বাপ্পি ছিল। হ্যাঁ, তো তখন আমি ওকে ডেকে পাঠাই। মানে ও এসে আমাকে মানে যা বলে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানে ও বলল যে সেদিন রাতে নাকি ওর আম্মা অসুস্থ ছিল। ওর আম্মা অসুস্থ থাকায় ওরা টাঙ্গাইলে হাসপাতালে নিয়ে গিয়েছিল। মানে ওর ফোনে চার্জ ছিল না বিধায় আমাকে কল করে কিছু জানাতে পারেনি। মানে ওই দিন রাতে ওরা কেউই বাসায় ছিল না। তাহলে আমাকে কে এখান থেকে ডেকে নিয়ে গিয়েছে, মানে এইটা চিন্তা করে আমার আরো একটা ভয় হতে থাকলো। তো তারপর আমি ওই দিন রাতের ঘটনা, মানে ওই দিন রাতে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু আমার বাড়িতে খুঁজব। তারপর বাড়িতে একটি ওঝা এসে আমাকে দেখে আমার কাহিনী শুনে মানে উনি বলেন যে বাবা তোর কপাল ভালো, তুই আজকে বেঁচে আছিস, তুই এখানে আছিস। তো মানে ঘটনাটি শুনে তারপর উনি বলল যে তোকে একটি ভয়ানক একটি খারাপ জিন আসর করেছে। মানে সে তোকে এখানে ডেকে নিয়ে গিয়েছিল বাপ্পির রূপ ধরে। সে তোকে, তার উদ্দেশ্য ছিল তোকে মেরে ফেলা। মানে এটা শুনে মানে আমার পরিবারের লোক একদম স্তম্ভিত হয়ে যায়। মানে এটা কি, একটা জিন কেনই বা আমাকে মারতে চাইবে? এটা একটা অস্বাভাবিক ঘটনা না? হ্যাঁ, খুবই অস্বাভাবিক ঘটনা। তো তারপর ওঝা সাহেব আমাকে তাবিজ দেন, পানি পড়া দেন। তারপর কিছুদিন ভালো কাটতে থাকে। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু যার জীবনে মানে সবকিছু ঘটবে তাকে মানে কিভাবে থামাবে? তো তারপর প্রায় কেটে যায়, প্রায় বছরখানিক সময় কেটে গেছে। তখন প্রায় সবকিছু আমার সাথে স্বাভাবিক, কোনো সমস্যা নেই। আমি প্রায় সব দিকে আমি ঠিক আছি। তো তখন আমি প্রায় কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে পড়ি, প্রায় 1 বছর কেটে গেছে। মানে ফার্স্ট ইয়ারে পড়ার সময় মানে আমার গলায় যে তাবিজ ছিল, মানে আমার যে বন্ধু বান্ধব ছিল কলেজের, তারা মানে আমাকে নিয়ে হাসি তামাশা করতো যে তাবিজওয়ালা, এই সেই বিভিন্ন কিছু বলতো। তো তারপর আমি
তাবিজটা খুলে ফেলি। হ্যাঁ, সেটা খুলে ফেলে দিই, রাগে ফেলে দিই। ও আরেকটা কথা বলে গেছে যে আমাকে কবিরাজ সাহেব বলেছিল যে যে তুমি রাতের বেলা কেউ ডাকলে বাইরে যাবে না, বা যে জায়গায় এরকম হয়েছিল ওই জায়গায় তুমি দিনের বেলাতেও যাবে না। হ্যাঁ, বা রাতে কেউ ডাকলে তো প্রশ্নই আসে না, সারা দেওয়ারই দরকার নেই। হ্যাঁ, তো আবার আসি কলেজের ঘটনায়। কলেজে মানে আমার বন্ধুরা হাসি তাচ্ছিল্য করতে বিধায় আমি মানে আমার তাবিজটা কলেজ মাঠে পুকুরে ফেলে দিই। আমার কলেজের নামটা সঙ্গত কারণে নাই বললাম, যাই হোক। তো তারপর ফেলে দিলাম, মানে সব স্বাভাবিক রয়েছে। মানে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর মানে গোসল টোসল করে বিকেলে খেলাধুলা করে রাতে যখন শুইতে গেলাম, হ্যাঁ রাতে আমি শুয়েছি, সব স্বাভাবিক, হ্যাঁ কোনো সমস্যা নেই। রাতে প্রায় ঘুমিয়ে পড়েছি, প্রায় রাত 1 থেকে 2টা বাজে তখন। মানে মানে রাত 2টা এরকম হয়তো সামথিং বাজে তখন। মানে আমি রাতে একটি ভয়ানক মানে ওই বিষয়টা নিয়ে ভয়ানক একটা স্বপ্ন দেখতে থাকি যে আমাকে উনি আবার টেনে নিয়ে যাচ্ছেন, টেনে নিয়ে গিয়ে আমাকে ওই শেওড়া গাছের মানে ওপরে বসালো। হ্যাঁ, আমি এটা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি, পরেই একটু পরে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে দেখি প্রায় হতো রাত 2টা 2:30 এরকম বাজে। হ্যাঁ, তো ভয় পাই, তারপর পানি খেয়ে আবার শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার পর আবার দেখতে পাই একই স্বপ্ন। হ্যাঁ, একই স্বপ্ন দেখতে পাই। মানে ঘটনার স্বপ্ন দেখে যখন উঠি তখন মানে ক্ষেত্রস্থ ছিল একটু আলাদা। মানে আমি ঘুম থেকে উঠে দেখি কি যে আমি আমার বিছানায় নেই। আমার আশেপাশে মানে লতা পাতা এইসব মানে কচি গাছের যে গন্ধ আছে না, পাতা ডালের, এরকম গন্ধ পাচ্ছি। হ্যাঁ, তো পরে আমি উঠে দেখি যে আমি একটা কোনো গাছের উপরে আছি। হ্যাঁ, গাছের উপরে, আশেপাশে কেউ নেই, মানে এরকম একটা অবস্থা। মানে আমি সাথে সাথে আবার সেন্সলেস হয়ে যাই। তো তারপর মানে পরদিন সকালে যখন প্রায় আমি শুনতে পাই যে মানে আমি সেন্সলেস ফিরে পাওয়ার পর যখন শুনতে পাই যে আমার আম্মু সে মানে সকাল 10টার সময় আমাকে নক করতে থাকে ঘরে। যখন আমাকে ঘরে পায় না তখন মানে আমার ঘরের যে রুমের দরজা তালা ভেঙে তখন ওনারা ভিতরে প্রবেশ করে। হ্যাঁ, ভিতরে প্রবেশ করার পর দেখতে পাই আমি এখানে নেই, আমার রুমটা এলোমেলো, মানে রুমের ভেতরে কিরকম একটা আষ্টি গন্ধ আছে। হ্যাঁ, মানে লতা পাতা দিয়ে ভর্তি। তো তারপর ওনারা মানে আর তাদের আর বুঝতে বাকি রইল না যে আমি এখন কোথায় থাকতে পারি। তখন ওনারা চলে গেল সেই শ্মশান ঘাটের কাছে। সেখানে গিয়ে দেখে মানে আমি নাকি গাছের উপরে সেন্সলেস অবস্থা শুয়ে আসি। মানে তারপরে তারা আমাকে ওইখান থেকে উদ্ধার করার পর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মানে ডাক্তার আমাকে দেখে কিছু বলতে পারছিল না, মানে আমার সব রিপোর্ট সবকিছুই ছিল স্বাভাবিক। তো কিছুতেই আমার জ্ঞান ফিরছিল না। শুনলাম প্রায় 24 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে। মানে জ্ঞান ফেরার পর সাথে সাথে হাসপাতালে আর রাখেনি, আমাকে নিয়ে চলে যায় মানে একটি বড় একজন হুজুরের কাছে। পরে হুজুর আমাকে দেখেই সবকিছু অনর্গল বলতে থাকে যে এই কাহিনী তো কিছু, তুমি ওই দিন একটা তাবিজ ফেলে দিয়েছিলা, তো তারপরেই তার আবার তোমার কাছে এসেছে। তো এটা শুনে আমি অনেক ভয় পাই। মানে আমার বাড়ির সবাই অনেক করতে থাকে যে আমি তাবিজটা কেন ফেললাম, মানে আমারও এই হয় যে আমি কেন ফেললাম তাবিজ। হুজুর, এখান থেকে আমার আম্মুকে সুস্থ করার উপায় কি? হুজুর বললেন, আপনাকে কিছু জিনিস আনতে বলবো, যেগুলো নেওয়ার সময় আপনাকে কিছু নিয়ম মানতে হবে। গরু দিয়ে ভাঙানো খাঁটি ঘানির তেল, 3 স্থানের পানি, বড় পুকুরের পানি, নদীর স্রোতের পানি, কুয়োর পানি, 7 গাছের 14টা কাটা, কবরের মাটি, এটা আমি আনবো। আর কিছু কিনতে হবে, এর জন্য 250 টাকা লাগবে। হুজুর আমাকে এটাও বলে দিল, আপনি কাউকে কিছু বলবেন না, তাহলে যদি তারা জানতে পারে নতুন করে ব্ল্যাক ম্যাজিক করতে পারে এবং আমার আর আপনার ক্ষতি হতে পারে। তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে কোনো কিছু বলার দরকার নেই। হুজুরকে টাকা দিয়ে নিয়ম শিখে চলে আসলাম। সেদিন রাতে আমার সাথে কিছু হয়নি। সন্ধান পেলাম আমার বন্ধু ফারুকের গ্রামের বাড়িতে কুয়ো আর ঘানি ভাঙানো সরিষার তেল পাওয়া যায়, যা গরুর মাধ্যমে করা হয়। আমি সকল তথ্য নিয়ে ফারুককে নিয়ে চলে গেলাম ওদের বাড়িতে। সরিষার তেল নিয়ে তারপরে কুয়োর পানি আর 14টা কাটা নিয়ে আবার রাজশাহীতে ব্যাক করব।
যেই ভাবা সেই কাজ। প্রথম গেলাম গরু দিয়ে ভাঙানো সরিষার তেল নিতে। তেল নেওয়ার আগ পর্যন্ত সবকিছু ঠিক ছিল। যখন তেলের বোতলটি হাতে নিলাম তখন সাথে সাথে আমার শরীরে একটি ঝাটকা দিয়ে উঠল এবং শরীরটা দুর্বল হয়ে যেতে লাগলো। ওইভাবে সরিষার তেল নিয়ে এসে কুয়োর পানি আনতে গেলাম। সেখানে গিয়ে আর এক বিপদে পড়লাম। হুজুরের বলার নিয়ম অনুসারে আমি দোয়া পড়ে কুয়োর ভেতরে বালতি ফেলে দিলাম। সাথে সাথে আমার মনে হলো আমার গলা কি যেন চেপে ধরেছে। শ্বাস নিতে পারছিলাম না, নিজেকে ছাড়াতে পারছিলাম না। পরে ফারুকের ছোঁয়াতে আমি বাস্তবে ফিরে আসি। বন্ধু ফারুক বলেছিল, তুই বালতি ফেলে চুপচাপ দাঁড়িয়েছিলি কেন? আমি বললাম, পরে বলবো বন্ধু। তখন আমি হুজুরের নিয়ম অনুসারে কুয়া থেকে পানি তুলতে পারিনি, তাই আমি পুনরায় আবার কুয়াতে বালতি ফেললাম। ঠিক আগের মতো মনে হলো কে যেন আমার গলা চেপে ধরেছে, আর সেই দিকে আমি ভ্রুক্ষেপ না করে নিজের মায়ের কথা চিন্তা করে কুয়া থেকে পানি তুলে নেই। কুয়োর পানি নেওয়ার পর আমার শরীরে আরো বেশি ঝিম ধরে যায়, মাথা ঘুরতে থাকে, আরো শরীর ভারী হয়ে যায়। তারপরে চলে গেলাম 7 গাছের 14টা কাঁটা তুলতে। তখন হলো আরেক বিপত্তি। আমি যেই কাঁটা তুলতে যাই সেই আমার হাতে কাঁটা ফুটে যায় এবং রক্ত বের হয়। পরে অনেক কষ্টে 14টি কাঁটাই তুলেছি, কিন্তু প্রতিটি কাঁটা তুলতে গিয়ে আমার হাতে প্রতিবার অর্থাৎ 14 বার ফোঁটা হয়েছে, রক্ত ঝরেছে। আমি ভাবছিলাম এত সাবধানতার সহিত কাঁটা তোলার পরও কেন আমার হাতে কাঁটা ফুটলো। সবকিছু শেষ করে ফারুকের বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে রাজশাহীর দিকে রওনা দিলাম। যেতে যেতে আমার শরীর আরো বেশি ভারী হয়ে যাচ্ছিল। গাড়িতে ওঠার পরে আমার মনে হচ্ছিল শরীরে কোনো শক্তি নেই। সবকিছু একটা ব্যাগেই রেখেছিলাম, আমার কাছে না রেখে ফারুকের কাছে রেখে দিলাম। তারপরে কোনো রকমে আমি বাসাতে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। বলে রাখি, আমার রুমে কয়েকটি হ্যাঙ্গার আছে যেখানে আমি ইলেকট্রিক্যাল জ্যাক বা কারেন্টের তারগুলোকে রাখি। তো যখন আমার চোখে ঘুম ঘুম ভাব, ঠিক তখনই হ্যাঙ্গার থেকে তারগুলো একটা একটা করে পড়ে যেতে লাগলো। আমি খুব ভয় পেয়ে নিজের রুম থেকে বের হয়ে সামিউল ভাইয়ের রুমের দিকে যাই। তাকে গিয়ে সবকিছু বলি। ভাই আমাকে বলল, আজকে তোকে তোর রুমে ঘুমাতে হবে না, তুই আমার সাথে ঘুমাস। আমি সামিউল ভাইয়ের কথা অনুসারে ভাইয়ের রুমে ঘুমিয়ে যাই। আমি তার পরের দিন যাই পদ্মা নদীর স্রোতের পানি আনতে। পদ্মা নদীতে সামিউল ভাইয়ের সাথে যাই। নদীর ধারে একটা নৌকা মাথা ছিল। আমি নৌকা দেখে নৌকার মাথা এসে নিচু হয়ে হুজুরের বলা নিয়ম অনুসারে পানি নিতে যাব। ঠিক তখনই নৌকাটা দুলছিল, নিজেকে ধরে রাখতে পারছিলাম না, মনে হচ্ছিল পড়ে যাব। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে নৌকা নড়া থেমে যায় এবং আমি পানি নিয়ে উপরে চলে আসি। আমি এসে সামিউল ভাইকে বললাম, নৌকা এমন ভাবে নড়ছিল কেন? একটু হলে তো পড়ে যেতাম। তখন ভাই যা বলল সেটা শুনে আমি শকড হয়ে গেলাম। ভাই বলল, তুই নৌকাতে যাওয়ার পর পানির ঢেউ কেমন যেন কমে আসলো, আর নৌকা একদম স্বাভাবিক ছিল, একটুও নড়েনি। আমি ভাইয়ের কথা শুনে ভাবতে লাগলাম, আমি তো নৌকা নড়ার জন্য পড়ে যেতে নিয়েছিলাম, কিন্তু সামিউল ভাই এসব কি বলছে? এরপরে সেদিন বিকেলেই যাই বড় পুকুরের পানি আনতে। একাই গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। পরে বৃহস্পতিবারে আমরা আবার হুজুরের কাছে যাই। তাকে সেদিন রাতের কথা বলি এবং হুজুর যেগুলো নিয়ে আসতে বলেছিল সেগুলো তাকে সবকিছু দিয়ে আসি এবং তিনি আমাকে বলেন, আপনি পরের রবিবারে একান্তে আমার সাথে দেখা করবেন। আরো একটা কথা বলে দিলেন যে যতদিন সবকিছু সমাধান না হচ্ছে আপনি একা একা থাকবেন না। আমি হুজুরের কথা শুনে চলে আসলাম। পরের রবিবারে হুজুরের কাছে গেলে হুজুরকে পাইনি। একদিন হুজুর বলেছেন, আমি ব্যস্ত আছি, এই দিন এসো। এইভাবে প্রায় 2 সপ্তাহ পরে হুজুর আমাকে কল দেন এবং আমাকে যেতে বলেন। আমি হুজুরের ওখানে গেলে হুজুর আমাকে কিছু জিনিস দেন এবং সেগুলো একটা মাটির হাঁড়িতে রেখে সুন্দর করে দোয়া পড়ে ফু দিয়ে ঢাকনা আটকিয়ে নিয়ে বাড়ির মাটির নিচে পুঁতে দিতে বলেন। বলে রাখি, আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, তাই আমি প্রায় সকল দোয়া পারি। হুজুরের কাছ থেকে বাসায় চলে আসলাম এবং আম্মুর থেকে বাকি সব উপকরণ নিয়ে মাটির হাঁড়ির মধ্যে সব রেখে দোয়া পড়ে সেই মাটির হাঁড়িটি পুঁতে দিই। এই সব করার পরে আম্মু কিছুদিন ভালো ছিল। আম্মু ঠিক মতো ওষুধ খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আম্মুর অবস্থা খারাপ হয়ে যায়। আমার আগের মতো সমস্যা দেখা দেয়। আমি হুজুরকে কল করি, হুজুর বলেন ব্যস্ত আছি, ওই দিন আসো। এইভাবে হুজুরও আমার বাড়িতে আসেন নাই। আমার আম্মু এখনো সুস্থ হয়নি। ঘটনাটা আমার সাথে এবং আমার একটা বন্ধু ছিল, আমাদের দুজনের সাথেই ঘটা। আর ঘটনাটা ঘটেছিল হচ্ছে কক্সবাজারে।
তো রাসেল ভাই সবাই মোটামুটি এই ব্যাপারটা জানেন যে 2005-06 সালের ওই সময়টার যে কক্সবাজার আর বর্তমানের কক্সবাজার দুইটার চিত্রটা আসলে একরকম না। তখন এত হোটেল ছিল না, এত ঘনবসতি এগুলা ছিল না। তো রাসেল ভাই আমরা 4 বন্ধু মিলে ওই সময় আমরা কক্সবাজারে যাই ঘোরার জন্য। তো তখন আমরা কক্সবাজারে হোটেল ডায়মন্ড গেস্ট হাউস যেটা ছিল একেবারে পশ্চিম দিকে, এটাই ছিল শেষ হোটেল। এরপর থেকে লাবণী পয়েন্টের যে বিচ দেখা যেত। তা আমরা ওই হোটেলে উঠি। তো রীতিমতো সারাদিন পার হওয়ার পরে আমরা একটা প্ল্যান করলাম যে রাতে সারা রাত্র যে সময়টা এটা আমরা বিচের মধ্যে কাটাবো, সমুদ্র বিচে আজকে সারা রাত্র থাকবো, সেখানে আমরা আনন্দ করব। তো সারাদিন পার হওয়ার পরে যখন প্রায় রাত্র খাওয়া দাওয়া শেষ করে 11:30 তখন বাজে প্রায়, তো আমরা প্রস্তুতি নিয়ে বিচের উদ্দেশ্যে বের হলাম, বিচে গেলাম। কিন্তু আমরা বিচে যেয়ে দেখেছি বিচের মধ্যে মানে কোনো মানুষই বলতে নেই, পুরা বিচই মানুষ শূন্য। ওই সময় এত অবশ্য মানুষের জটলাও ছিল না কক্সবাজারে। তো রাসেল ভাই তখন আমরা চিন্তা করলাম যে আসলে সারা রাত্র আমরা বিচের মধ্যে থাকবো, তো দাঁড়িয়ে থাকা তো সম্ভব না। যদি সিটগুলা হয়, 1 বা 2টা সিট হইলে হয়তো আমরা একটু বসে সময়টা কাটাতে পারতাম। তো আমরা ওই জন্য মানে সিট খোঁজা শুরু করলাম। তো সিট যারা ভাড়া দেয়, সিটের যে লোক যারা, তারাও ওই সময় নিয়ে চলে গেছে। সিটগুলো অনেকটা সমুদ্র থেকে অনেকটা উপরে রাখা বাস করে করে। তো তখন আমরা দেখলাম যে সিটের পাশে একটা লোক শোয়া। তো আমরা তাকে প্রশ্ন করলাম যে আঙ্কেল, সিটগুলা কি আপনার? সিটগুলা কি ভাড়া হবে কিনা? তো ওই লোক বললো যে আসলে এত রাতে সিট ভাড়া হয় না ওইভাবে, তো সিট ভাড়া দিতে পারি, সিটগুলা আপনাদের নিজেরা নিয়ে যাবেন, আবার আপনারা নিজেরা দিয়ে যাবেন, তাইলে আমি ভাড়া দিতে পারি। তা আমরা বললাম ঠিক আছে, সমস্যা নেই, আমরা রাজি হয়ে যাই। যে ভাড়া কত? তো বললো যে প্রতি সিট সারা রাতের জন্য 50 টাকা করে ভাড়া। তো 100 টাকা দিয়ে আমরা 2টা সিট নিই। সিটগুলা নিয়ে আমরা একটু সমুদ্রের কাছাকাছি নিয়ে সেখানে আমরা বেশ কিছুটা সময় বসি। তো পুরা বিচের মধ্যে বলতে গেলে আমরা 4 জন, আর একটু দূরে একটা ছেলে একটা মেয়ে ছিল, এছাড়া আর কোনো লোকই ওই সময় পুরা বিচের মধ্যে ছিল না। আকাশে পূর্ণিমা ছিল, সুন্দর একটা পরিবেশ। তো রাত্র তখন প্রায় 2টা বা 2:30 বাজে এরকম। ওই সময় আমাদের সাথে থাকা আমাদের এক ফ্রেন্ড, ও বলল যে আসলে আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে, একটু পানি হলে ভালো হতো। তো আমরা ভাবলাম যে আসলে এই সময় পানি কোথায় পাবো, বিচের এদিকে কোনো দোকান বা কোনো কিছুই খোলা নেই। তো আমি আর আমার ওই 4 জনের মধ্যে আরেকটা ফ্রেন্ড, আমরা বললাম যে আসলে সবাই একসাথে যাওয়া দরকার নেই, তোমরা থাকো, আমরা দেখি যদি কোনো দোকান খোলা পাই অথবা হোটেলের ওই দিক থেকে আমরা একটু পানি সংগ্রহ করে নিয়ে আসি, তোমরা এখানে বসো, আমরা আসতেছি। তো এই কথা বলে আমরা ওইখান থেকে বিদায় নিয়ে বিচের যে অংশ এটা পার হয়ে রাস্তায় উঠি। হোটেল কল্লোলের এই দিকটা থেকে একটু সামনে যখন আমরা আসা শুরু করি রাসেল ভাই, তখন আমরা আকাশের পূর্ণিমার চাঁদ ছিল আর রাস্তার মোটামুটি একটা লাইট ছিল, একটা লাইট জ্বলতেছিল তখন। তো তখন আমরা ওই আলোতে দেখলাম যে রাস্তার মধ্যে প্রায় 30-35টা কুকুর হবে, এরা খুব একটা গোলমাল করতেছে। তো আমরা একটু চিন্তায় পড়ে গেলাম যে আসলে এত রাতে এই রাস্তার মধ্যে 30-35টা কুকুর, রাস্তাটা কিভাবে পার হবো, আর আসলে এগুলো কি স্বাভাবিক কোনো বিষয় কিনা, এটা নিয়ে আমরা একটু চিন্তায় পড়ে গেলাম। তো আমরা একটু হাঁটি, আবার একটু দাঁড়ালাম যে আসলে বিষয়টা কি করি, কি করা যায়। তো আমার ওই ফ্রেন্ডটা ওর সাথে ছিল, বলতেছে যে আসলে এটা তো স্বাভাবিক কোনো বিষয় মনে হচ্ছে না, এখন আমরা কি করতে পারি, পানিও নেওয়া দরকার। তো আমরা তখন দাঁড়িয়েছিলাম রাসেল ভাই, মুহূর্তের কিছু পরেই দেখলাম যে আসলে এই কুকুরগুলার একটু দূর থেকে একটা কালো অস্বাভাবিক আকৃতির, মানে ওইটা হচ্ছে অনেক বড় সাইজের একটা কুকুর। সাধারণত কোনো কুকুর আমি কোনো সময় এরকম এত বড় সাইজের কুকুর আমার জীবনে আমি আগে পরে কোনো সময় দেখিনি। তো সম্পূর্ণ কালো কুচকুচে একটা কুকুর ওই দিক থেকে আসলো। ওই কুকুরটাকে দেখার পরে এই কুকুরগুলা সব মানে বলতে গেলে 1 মিনিটের মধ্যে ভ্যানিশ। এই কুকুরগুলা কোনো কুকুর আর মানে 1 মিনিটের মধ্যে দেখলাম যে কোনো কুকুরই এখানে নেই, কুকুরের শব্দ নেই, কোনো কুকুর নেই, হট্টগোল নেই, শুধুমাত্র এই কালো কুকুরটাই ওখানে আছে। তো তখন আমরা মানে ভাবলাম যে আসলে আমরা কি করব, এই আমাদের পানি তো আনতে হবে। তা আমরা দোয়া দুরুদ পরে আমরা আমাদের মতো যাই, এইটার মতো যাক, এটা আমাদের দেখার বিষয় না। আমরা একটু সাহস করে সামনে এগোতে থাকলাম। ওই কুকুরটা আমাদেরকে ক্রস করতেছিল। তো একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে একটা লাঠি টাইপের কিছু যদি হয় তো সেটা মনে হয় যে সাথে রাখলে জিনিসটা ভালো হয়। তো আমি রাস্তার পাশে একটা বাঁশের যে ছোট একটা অংশ এরকম একটা পেলাম, তো সেটা আমি নিতে গেলাম। তো আমার ওই ফ্রেন্ডটা আমাকে নিষেধ করলো, বললো যে না তুমি এটা নিও না,
সমস্যা আছে, এটা নেওয়া যাবে না, তুমি এটা রাখো, এটা নিও না, আমরা আমাদের মতো যাই। তো যে কথা ঠিক আছে, আমরা দোয়াদুরুদ পড়তে 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 একটু সামনে এগোলাম। বার্মিজ মার্কেট থেকে হোটেলগুলার আসার যে মোড়টা, মোড়ের কিছুটা কাছাকাছি আসার পরে আমি আবার একটু পিছনে তাকালাম, তাকিয়ে দেখলাম যে আসলে ওই কুকুরটা আমাদেরকে ফলো করতেছে এবং আমাদের পিছন পিছনে আসতেছে। তো ঠিক আছে, বুঝতে পারলাম যে আসলে এটা কোনো স্বাভাবিক কোনো বিষয় আমাদের সাথে ঘটতেছে না, এটা নিশ্চয়ই হয়তো অন্য কোনো ভিন্ন টাইপের কিছু একটা হবে। তো আমরা বার্মিজ মার্কেটের মোড়ের ওই দিকটা যাওয়ার পরে দেখলাম একটা খালি রিক্সা, অন্ধকারের ওই দিক থেকে একটা, মানে বাম সাইডটা পুরোই অন্ধকার ছিল রাস্তাটা, ওই দিক থেকে একটা রিক্সা আসলো। তো এত রাতে একটা খালি রিক্সা, আমরাও একটু মানে হলাম, আমরা আর কোনো কথা না বলে আমরা বললাম মামা আমাদের একটু সামনে নিয়ে যান। এই কথা বলে আমরা আর কিছুই না বলে আমরা লাফ দিয়ে রিক্সায় উঠে গেলাম। তো রিক্সায় উঠে বললাম যে আমরা, বললাম মামা কোথায় যাবেন, বললাম একটু সামনে মামা, আমাদের হোটেলের এখানে নামান। তো পরে রিক্সায় উঠে পিছনে তাকালাম, আমাদের জাস্ট একটা ডিস্টেন্স মেনটেন করে আমাদের রিক্সাটাও চলতেছে, ওই কালো কুকুরটা আমাদের পিছন পিছনে আসতেছে। তো আস্তে 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 দেখতেছি, আমিও ফলো করতেছি যে এটা যে আমাদের সাথে মানে একটা ডিস্টেন্স মেনটেন করে আমাদের পিছন পিছনে আমাদেরকে ফলো করতেছে, এটা আমি একদম নিশ্চিতভাবে আমরা বুঝতে পারতেছি। আমার ওই ফ্রেন্ডটা পুরা চুপ, ও কোনো কথাই বলতেছে না। তা আমরা আস্তে 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 যখন হোটেল ডায়মন্ড গেস্ট হাউসের এখানে, মানে প্রায় ওই হোটেলের গেস্ট হাউসের যে আলোটা রাস্তায় ছিল, আমরা আলোটার মধ্যে জাস্ট আসলাম, আলোতে এসে পিছনে তাকিয়ে দেখি কোনো কুকুর টুকুর কোনো কিছু নেই, মানে অন্ধকার যে যতটুকু ছিল রাস্তাটা, ওই কুকুরটা আমাদেরকে ফলো করতেছিল। যখনই আমরা বাতির আলোতে আসলাম দেখলাম যে না, আর রাস্তাটা তো পুরো একেবারে সোজা, কুকুর ওইখানে আর কোনো কুকুরের কোনো অস্তিত্ব, কোনো চিহ্ন আমরা আর পেলাম না। তো ওইখানে আমি নামলাম, নামার পরে তো একটা মানে যে একটা মানসিক একটা চাপ, ভয় কাজ করতেছিল, ওইটা অনেকটা একটু স্বাভাবিক। তো পরে হোটেলের সামনের লোকদেরকে বললাম যে ভাই পানি কোথায় পাওয়া যাবে, তো বললো যে একটু সামনে যান, ওইখানে একটা দোকান আছে কনফেকশনারি, ওইটা খোলা পাবেন, ওইখানে পানি পাবেন। তো পরে আমরা পানি নিলাম, পানি নিয়ে আমরা ওই রিক্সা দিয়েই বললাম মামা আমাদেরকে একটু বিচে দিয়ে আসেন। তো আমরা বিচের এখানে আসলাম, বিচে এসে আমাদের ওই যে দুই বন্ধু বিচে ছিল ওদের সাথে দেখা করলাম। তো পরে হইলো আমার ওই যে বন্ধুটা আমার সাথে ছিল, ও আমাকে যেটা বলে সেটা শোনার পর আমি আরো বেশি আসলে অবাক হয়েছি। তো ও বললো যে আসলে হাবিব, এই যে ঘটনাটা হয়েছে আমাদের সাথে, বিষয় হলো এই কুকুরটা, এটার সাথে আমার প্রতিদিনই দেখা হয়, এটার সাথে আমার প্রতিদিনই দেখা হয়। যখন আমি নারায়ণগঞ্জে থাকি তখনও রাত্রে কোনো না কোনো একটা সময় এটা আমার সাথে সাক্ষাৎ করে, আর আমি যদি বাইরে কোথাও যাই তো সেটাও সেই সময় এটা আমার সাথে সাক্ষাৎ করে। তো আমি এই জন্য আসলে এই হুজুর কবিরাজ এগুলো দেখিয়েছি। এটা মূলত আমি যখন, ও বলতেছে ওর ভাষ্য মতে আর কি, ও যখন এসএসসি পরীক্ষার আগে রাত জেগে পড়তো জানালা খুলে, তো ওর রুমের একটু সামনে একটা বাহিরে একটা বাথরুম ছিল, তো ওই দিকটা একটা পথ ছিল, এই ধরনের কোন একটা জিন বা কিছু খারাপ কিছু একটা যাতায়াত করতো, তো ওকে ওইখান থেকে দেখে এবং ওর প্রতি এটা একটা আসর বলেন বা পজেস্ট বলেন, এরকম একটা বিষয় হয়। এরপর থেকে এইটা প্রতিদিনই নাকি ওর সাথে কোনো না কোনো সময় দেখা করে। 5টা গ্রাম পর আমার শ্বশুর বাড়ি যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেল সেই বাড়িতে পৌঁছাতে। সেই সময় মোবাইল ফোন ছিল না, সেই কারণে আমরা আগে থেকে জানিয়ে যাব যে আমরা বাসায় যাচ্ছি এমন কোনো ব্যবস্থা ছিল না। নতুন জামাই আসছে, বাসায় কিছু ভালো মন্দ তো খাওয়াতে হবে। আমি অবশ্য খেতে চাচ্ছিলাম না, কারণ আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, কিন্তু আমাকে না খেয়ে কেউ আসতে দেবে না। খাওয়া শেষ হতে হতে রাত 8টা পার হয়ে গেল। আমার আবার বাসায় ফেরত আসতে হবে, কেননা আমার বাবা তখন বেঁচে ছিলেন না। বাসায় আমার মা ও ছোট 3 ভাই ছিল। সে সময় এলাকায় খুব ডাকাতি হতো, আমাদের বাড়িতে এর আগেও ডাকাতি হয়েছে। তাই ভাবলাম যেভাবে হোক আমাকে বাসায় যেতে হবে। যদিও কেউ আসতে দিচ্ছিল না, তারপর আমি থাকলাম না, চলে আসলাম। যাই হোক, শ্বশুরবাড়ি থেকে বের হলাম, একটু হেঁটে এসে রাস্তায় দাঁড়ালাম। দেখলাম চারপাশে লোকজন কেউ নেই, মাঝে মধ্যে 2-1টা গাড়ি আসছে, সেগুলো আবার আমাদের এই রাস্তায় আসবে না। প্রায় আধা ঘন্টা পর যখন কোনো গাড়ি পাচ্ছি না, তখন ভাবলাম যে শ্বশুরবাড়ি ফেরত যাই। যাক, কপাল ভালো, শেষে একটা রিক্সা আসলো, তাও আমাদের গ্রাম থেকে 1 গ্রাম আগে পর্যন্ত আসবে। কি আর করা, উঠলাম রিক্সাতে। রিক্সাওয়ালার সাথে গল্প করতে করতে কখন যে এসে পৌঁছালাম তা বলতে পারলাম না। যখন ওখানে আমাকে নামিয়ে দেয় তখন হয়তোবা 9টা পার হয়ে 10টার মতো বাজে। কাউকে না দেখতে পেয়ে সামনে হাঁটতে লাগলাম। ভাবলাম যদি কোনো গরুর গাড়ি পাই তো চলে যাব। জানি এখন কোনো গরুর গাড়ি পাওয়া যাবে না,
আমি যেহেতু গরুর গাড়ি চালাই, সুতরাং কোন সময় গাড়ি পাওয়া যায় আর কোন সময় গাড়ি পাওয়া যায় না এটা আমার ভালোই জানা আছে। তারপরেও একটা আশা ছিল যে আমার সাথে কোনো গাড়িওয়ালাকে পাবো আমি। এখানে একটা কথা আছে, আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য এই রাস্তায় এখন কি কি পড়ে সেটা একটু বলি। আমি যেখানে নামলাম এখানে কিছু ঘনবসতি বাড়ি, 10 মিনিট হাঁটলে এই বাড়িগুলো পার হয়ে যাব। তারপর বিশাল একটা ধান ক্ষেত, খোলা মাঠ, সেই মাঠের ঠিক মাঝখান দিয়ে আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। ছোট্ট একটি নদী এসে রাস্তার এই পাশ থেকে ওই পাশে চলে গেছে। ওইখানে একটি শ্মশানঘাট, শ্মশানঘাটের ওপরে বিশাল একটা বটগাছ। বটগাছটি এত পুরনো যে গাছটার পাতা, শেকড়, ডাল দিয়ে ভরে গেছে। দিনের বেলায়ও এই জায়গাটা অন্ধকার হয়ে থাকে। এবং নদীর ওপর দিয়ে একটি ব্রিজ। ওই গ্রামের বাড়িগুলো থেকে আমাদের গ্রামের বাড়িগুলোর মাঝখানে 1 কিলো ফাঁকা রাস্তা। তাহলে বুঝতেই পারছেন যে ওই জায়গাটা কিরকম একটা ভয়ানক জায়গা হতে পারে। তো ঘটনায় চলে আসি। আমি হাঁটছি তো হাঁটছি, বুঝলাম যে আজকে আর কোনো গাড়ি পাওয়া যাবে না। কি আর করার, আমার তো বাড়িতে যেতেই হবে। আমি আমার মতো যেতে লাগলাম। যতক্ষণ গ্রামের ভেতর বাড়িগুলোর কাছে ছিলাম ততক্ষণ কিছু মনে হয়নি। যখন বাড়িগুলো পার হয়ে খোলা মাঠে রাস্তায় আসলাম তখন কেন যেন একটু ভয় অনুভব করলাম। হয়তোবা চাঁদনি রাত ছিল, তাও চারিদিকে কিরকম নীরবতা, কোনো লোকজন দূরের কথা, কোনো প্রকার ঝিঝি পোকার আওয়াজও ঠিক মতো শোনা যাচ্ছে না। হঠাৎ দেখি আমার পেছন থেকে একটি গরুর গাড়ি আসলো। আমার কাছে এসে আমাকে বলছে, আব্দুল ভাই গাড়িতে ওঠেন, আমি আপনাদের বাড়ির দিকে যাচ্ছি। আমি তো অবাক, এই সময় কোনো গরুর গাড়ি তো আসার কথা না। তারপরও আমাকে কিভাবে চেনে আমি সেটাও বুঝতে পারছি না। আমি তাকে চিনি না, তার মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না, তারপরও বোঝা যাচ্ছে তাকে আমি চিনি না। সে বলছে, ভাই আমাকে চিনবেন না, আমি আপনাদের গ্রামের ওই পাশের গ্রামের, ওঠেন আপনাকে নামিয়ে দেব। অত কিছু ভাবলাম না। এই সময় গাড়ি পেয়েছি এমন একটা জায়গায়, এই জায়গাটা কোনো রকমে পার হতে পারলেই বেঁচে যাই। আমি গরুর গাড়ির পেছনে উঠে বসলাম। গাড়ি চলছে। আমি উঠে অনেক কথা জানতে চাইলাম, কিন্তু সে কোনো কথার উত্তর দিচ্ছে না। তার থেকে নাম, বাড়ি কোথায় জানতে চাচ্ছি, কিন্তু সে কিরকম একটি গম্ভীর ভাষায় বলল, ভাই চুপ করে বসে থাকেন না কেন, আমার গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। আমি বললাম, ভাই আমার উপকার করছেন তাই আপনার নামটা জেনে রাখি, বাসা কোথায় একটু জেনে রাখি, ভবিষ্যতে আমি যদি আপনার কোনো উপকারে আসতে পারি। রাগান্বিত হয়ে সে আমাকে বলে, কথা বলিস না, আমার পরিচয় জানা লাগবে না, চুপ করে বসে থাক, আমাকে বিরক্ত করবি না। আমি আর কিছু বললাম না। যাক, আমরা যখন ব্রিজটা পার হয়ে বটগাছের নিচে আসলাম হঠাৎ করে গাড়িটা থামিয়ে দিল। সে আমাকে কর্কশ কণ্ঠে বলে, আপনি একটু বসে থাকেন, আমি আসছি। বলেই বটগাছের নিচ দিয়ে শ্মশান ঘাটের দিকে যাচ্ছে। আমি বলছি, ভাই আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে যাবেন না, ওদিকে তো শ্মশান ঘাট। আমার কথা মনে হয় তার কানে যাচ্ছে না। সে যাচ্ছে তো যাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল সে আসছে না। আমি কি করব বুঝতে পারছি না। ভাবলাম এভাবে বসে থাকা যাবে না, তাকে ডেকে নিয়ে যেতে হবে। আমি বটগাছের নিচ দিয়ে সামনে নেমে গেলাম, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। শুধু দেখলাম শ্মশান ঘাটে একটা চিতা সাজানো, আর তার সামনেই একটা খাটলিতে করে একটা লাশ পড়ে আছে। আমি কাউকে না দেখে খুব ভয় পেয়ে গেলাম। ওইটা দেখে ভাবছি রাস্তায় গাড়ির কাছে চলে যাব, কিন্তু কি যেন মনে হলো, কাছে গিয়ে দেখি না কার লাশ ওইটা। আস্তে আস্তে ভয়ে ভয়ে লাশটার কাছে গেলাম। গিয়ে মুখ থেকে কাপড়টা তুলবো ভাবতে পারিনি আমার জন্য এত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। যেই কাপড়টা সরালাম দেখলাম আসলে সেই লাশটা আমার নিজের। আমাকে দেখে লাশটি কেমন যেন হাসি মুখে তাকিয়ে রইল, আর আমাকে বলছিল, কিরে আব্দুল, আজকে তুই বাঁচবি না। আমি হতবাক হয়ে গেলাম। নিজের সামনে নিজের লাশ, আমার সমস্ত শরীরের শক্তি যেন চলে গেছে। আমি হাত পা কিছু নাড়াতে পারছি না, আমার শরীর যেন অবশ হয়ে আসছে। কোনো মতে নিজেকে সামলে এক দৌড় দিলাম গাড়ির উদ্দেশ্যে। কিন্তু কই, গাড়ির জায়গায় গাড়ি নেই, লোক নেই, সবকিছু কেমন হারিয়ে গেল। আমার আর বোঝার বাকি থাকলো না যে এগুলো সব ওই লাশটার কাজ। আমি আল্লাহর নাম নিয়ে এক দৌড়ে বাড়ির দিকে চলে যাই। আমি বাড়ির দিকে দৌড় দিলাম, মনে হলো খুব জোরে বাতাস বইতে শুরু করেছে। বুঝলাম পেছনে বটগাছটির বড় বড় ডালগুলো ভেঙে পড়ে যাচ্ছে। আমি আরো জোরে দৌড়াতে লাগলাম, কোনো দিকে না তাকিয়ে। পেছন থেকে যেন আপনজনের কণ্ঠস্বর ভেসে আসছে, তারা আমাকে ডাকছে। না, আমি দাঁড়াবো না, আমাকে দৌড়াতে হবে।
আমি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। কিছুক্ষণ দৌড়ানোর পর আমার পা যেন কিছু একটার সাথে লেগে গেল, আমি পড়ে গেলাম। আমি যখন মাথা উঠে সামনে দেখলাম, তখন দেখি আমি সেই বট গাছটার নিচে পড়ে আছি। আমি বট গাছের দিকে তাকালাম, দেখলাম বট গাছের পেছন থেকে সেই লাশটি আসছে, আবার সেই বিচ্ছিরি হাসি আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম, আর কিছু বলতে পারি না। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখি আমি আমার বাড়িতে শুয়ে আছি। জানতে পারলাম আমাকে কিছু লোক বাড়িতে নিয়ে এসেছে। তারা নাকি তাদের আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসছিল। আমাকে সেই বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় তারাই পায়। পরে আমার বাড়ির সবাই আমার থেকে জানতে চাইছিল কেন আমি এরকম অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি বেশি কিছু বলিনি, শুধু বলেছিলাম কি যেন একটা দেখে আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাই। পরে স্থানীয় হুজুরের কাছে যে আমি আমার শরীর বন্ধ করে আসি এবং আমাকে কিছু পানি পড়া খেতে দেওয়া হয়। পরে আমার আর কিছু হয়নি, কিছুদিন ভালোই চলে গেল। আমি আর রাত করে গাড়ি চালাতাম না, সন্ধ্যার আগে আগে বাড়ি চলে আসতাম। এভাবে 1 মাস পার হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না। হঠাৎ একদিন আমার বাড়ির পাশের বড় এক ভাইয়ের শ্বশুর খুব অসুস্থ হয়ে প্রায় মারা যাবার মতো অবস্থা, তাই আমাকে ডাকতে এসেছে আমি যেন তাকে গাড়ি করে তার শ্বশুর বাড়ি দেখে আসি। তখন রাত প্রায় 9টা বাজে। আমি বললাম আমি যেতে পারবো না, কিন্তু সে নাছোড়বান্দা আমাকে খুব অনুরোধ করছে। শেষে সে বলল তার বউকে রেখে সে আমার সাথে ফেরত আসবে। আমি রাজি হই। কিছুক্ষণ পর রওনা হই তার শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়িতে আবার ওই রাস্তা দিয়ে যাওয়া লাগে, আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পর। তার শ্বশুর বাড়িতে যাওয়ার পর সে আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে আসছি। এইভাবেই 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, সে আর আসে না। তখন হয়তো বা রাত 12টা হবে। সেই ভাই এসে বলছে তার শ্বশুর নাকি মারা গেছে, সে আজকে রাতে আর যেতে পারবে না। আমাকে বলল তুমিও আজকে রাতে থেকে যাও, কালকে যেও, কিন্তু আমার বাড়িতে যেতে হবে। ওই ডাকাতির ভয় আমার খুব মনটা খারাপ হলো। কি আর করা, বাড়িতে যেতে হবে। তাই আমি বিদায় নিয়ে রওনা হলাম। গরুর গাড়ি কি বলবো, আস্তে আস্তে চলে, খুব বেশি দূরত্বে আসতে পারিনি। আমি আবার ভয় পেতে শুরু করলাম যে আবার সেই রাতের মতো যদি হয় আমার সাথে। ভয়ে ভয়ে আসতে লাগলাম। যখন আবার সেই বটগাছটার কাছে আসি, তখন হয়তোবা রাত 1টার কাছাকাছি বাজে। আমি বটগাছের নিচে যাওয়ার সময় বটগাছের সব ডালগুলো যেন আবারও ভেঙে পড়ছে, বাতাস শুরু হয়ে গেছে। চারপাশে সেই হাসির আওয়াজ, কেউ যেন আমাকে বলছে আজকে আমি আর বাঁচবো না, আজকে আমার রেহাই নেই। আমার গরুগুলো কেন যেন খুব লাফালাফি করছে। বেশি লাফালাফি করার কারণে আমি গাড়ি থেকে নেমে যাই। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়াই। যখন আমার চোখ শ্মশান ঘাটের দিকে যায়, শ্মশান ঘাট থেকে শিয়ালের মতো দেখতে কিছুটা অনেক বড় বড় 5-6টা আমার দিকে এগিয়ে আসতে দেখি। তাদের চোখে মুখে খুব রাগ, তারা এসে যেন আমাকে খেয়ে ফেলবে। আমি ওখানে আর থাকতে পারলাম না। গরু আর গরুর গাড়ি রেখেই দিলাম এক দৌড়, কেননা নিজে বাঁচলে বাপের নাম। আগে আমি নিজে বেঁচে নেই, তারপরে না হয় গরুগুলো আর অন্য কিছুর খোঁজ নেব। আমি দৌড়াচ্ছি আর মনে হচ্ছে আমার পেছনে ওই শেয়ালের মতো জিনিসগুলো দৌড়াচ্ছে। আমার খুব কাছাকাছি তারা। আমার পেছন থেকে করুণ কান্নার সুর ভেসে আসছে। আমার মার কণ্ঠ আমি শুনতে পাই, কেউ ডাকছে, বলছে যাস না বাবা, আমি তোর মা। কিন্তু আমি আগে আমার মার থেকে শুনেছিলাম যখন নাকি কেউ এই অবস্থায় পড়ে, তখন নাকি নিজের আত্মীয় স্বজন বা কারো কণ্ঠে তারা এভাবে ডাকে। আমি যখন দৌড়াচ্ছিলাম, আমি দেখতে পেলাম আমার ডান পাশে এবং বাম পাশে সেই শিয়ালের মতো জিনিসগুলো এখন হাতির চেয়েও বড় দেখাচ্ছে তাদের। সামনে আসার চেষ্টা করছে, কিন্তু আমি আমার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমি আমাদের গ্রামের ভেতরে ঢুকে পড়লাম। গ্রামের ভেতরে ঢোকার পরে কোনো শব্দ বা সেই জিনিসগুলো আমি আর দেখতে পাচ্ছি না। আমি সোজা আমাদের উঠোনে এসে মাকে ডাক দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে, তখন ফজরের আজান দিয়েছে। আমার চারপাশে আমার আত্মীয় স্বজন, আমাকে সবাই কি হয়েছে জানতে চাইলো। আমি সব কিছু বললাম। পরে আমার কিছু চাচা মিলে সেই গরু আর গরুর গাড়িটি খুঁজতে যায়, কিন্তু তারা যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা দেখে, গাড়িটা রাস্তায় পড়ে আছে শ্মশান ঘাটে, আর প্রিয় গরু দুটোর মাথাগুলো ভালো আছে, বাকি শরীরের নাড়ি ভুড়ি সহকারে কে যেন ছিঁড়ে খেয়েছে। আমি আর আমার আত্মীয় স্বজন সবাই বুঝতে পারলাম যে গরুগুলোর এই অবস্থা কে করেছে। সবাই যে যার বাসায় চলে আসে। পরদিন সকালে আমার শরীরে অনেক জ্বর আসে, আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। পরে আমার মা অন্য এলাকার হুজুরকে নিয়ে আসেন আমাদের বাড়িতে, এবং তিনি আমার শরীর বন্ধ করে দেন, পানি পরা দেন, আমাকে তাবিজ দেন এবং আমাদের বাড়িটিও বন্ধ করে যান। আমাকে বলেন আমি যেন কখনো
কোনোদিন রাতে ওইদিকে না যাই। আরো বলেন, আমাকে না পেয়ে তারা আমার গরু দুটোকে মেরে ফেলেছে। কিছুদিন পর আমি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করি। গরুর গাড়ি চালাই না, এখন কৃষি কাজ করে সংসার চালাই। আর মনে হয় না আসলে এরকম বাস্তবে কোনো বিষয় আছে। তো এই আলাপ আলোচনার মধ্যে যাই হোক, রাত্রে ওনারা ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ার পরে যেটা হয়, যে বন্ধুটা ওনাদের হচ্ছে বলে যে আসলে আমি এগুলা দেখি নাই, আমার এটা বিশ্বাস হয় না এই মাদ্রাসায় এরকম কোন স্টুডেন্ট আছে ভিন্ন কোনো জাতির। তো সে রাতের বেলা যখন ঘুমায়, সে দেখে ঘুমের মধ্যে সে তার বুকের মধ্যে একটা মানুষের পায়ের মধ্যে একটা পাড়া অনুভব করে, যে পা দিয়ে কেউ তার বুকটার মধ্যে চাপ দিয়ে রেখেছে, এরকম একটা অনুভব করে ঘুমের মধ্যে। তখন সে ঘুমের মধ্যেই করে মানে হাত দিয়ে সেটা ছাড়ানোর চেষ্টা করে। সে তার চোখ মেলতে পারতেছিল না, তো চেষ্টা করার পর সে সেটা ছাড়াতে পারে না। তো একটা পর্যায়ে হয় কি, সে মানে তার চোখটা মেলতে পারে এবং সে দেখে লোমস টাইপের একটা পা তার বুকের মধ্যে চাপ দিয়ে রেখেছে। তো এটা দেখে সে ভয় পায়, আর সে যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট ছিল, সে এরকম দোয়া দুরুদ পড়তে থাকে। একটা পর্যায়ে সে পাটা তার বুক থেকে সরে যায়। তো এই হচ্ছে তার রাতের ঘটনা। পরের দিন সকালবেলা যথারীতি সে তার বন্ধুদের সাথে, ওই আমার ফুফাতো ভাইয়ের সাথে এবং আরেক যে ফ্রেন্ড তাদের রুমে ছিল, তার সাথে বিষয়টা শেয়ার করে যে রাতে বন্ধু আমার তো এরকম এরকম একটা ঘটনা ঘটে। তো তারা দুজন আসলে তার কথাটা বিশ্বাস করেন। তারা দুজন বলে যে ধুর, তুই আসলে আমাদেরকে ভয় দেখানোর জন্য আসলে এটা বলতেছিস। এটা ওই কালকে রাত্রে যে আমরা এরকম আলাপ আলোচনা করেছি, হয়তো তুই কোনো স্বপ্ন দেখেছিস অথবা তুই মিথ্যা বলতেছিস। তো যাই হোক, এরকম বলার পর পরের দিন রাত্রে আবার যখন তারা ঘুমায়, তো পরের দিন রাত্রে হচ্ছে কি, আমার ওই ফুফাতো ভাইয়ের সাথে সেম ঘটনাটা ঘটে। রাতে ঘুমের মধ্যে তার কাছে মনে হয় যে তার বুকের মধ্যে কেউ একজন পা দিয়ে চাপ দিয়ে রেখেছে। তো সেও এরকম একই অবস্থা, পাটাই হয় না। তারপর সে দোয়া দুরুদ পরে, পরে এক পর্যায়ে সে দেখে যে তার সে চাপটা অনুভূত হচ্ছে না এবং সে ঘেমে একেবারে অস্থির অবস্থা তার। তো যাই হোক, সে ওই রাত্রে ঘুমিয়ে থাকে ভয় নিয়ে, কাঁথা টাথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে সে। তো সে পরের দিন সকালে আবার বাকি যে দুই বন্ধু তাদেরকে বলে, বলার পরে তৃতীয় যে বন্ধুটা থাকে ও বলে, যাও বুঝতে পেরেছি, তোরা আসলে দুইজন মিলে আমাকে ভয় দেখাচ্ছিস, দুইজন একসাথে মিলে আমাকে এইগুলা বলে আমাকে ভয় দেখাচ্ছিস, এই ভুয়া এই ধরনের বিষয়। তো সেই বন্ধুটা এটা মন্তব্য করে। যাই হোক, ওই দিন ক্লাস শেষ হয়, সারাদিন যে রাত্র আসে, রাত্রে তারা আগের মতো খাওয়া দাওয়া করে যখন কথাবার্তা শেষ করে ঘুমায়, তো ওই অবস্থাতে তৃতীয় যে বন্ধুটা থাকে, তৃতীয় বন্ধুটার সাথে সেম রাতে এই ঘটনাটা ঘটে, যে কেউ একজন তার বুকের মধ্যে পাড়া দিয়ে রেখেছে, এরকম তার কাছে মনে হয়। তখন সে তার স্মরণ হয় যে এই ঘটনা তো আসলে আমার দুই বন্ধুর সাথেও ঘটেছে, আমি তো বিশ্বাস করিনি। তখন সে অনেক চেষ্টা করে পাটা সরানোর জন্য। তো সে তখন দোয়া দুরুদ পড়তে থাকে, বিভিন্ন দোয়া, কোরআনের আয়াত, এগুলো তেলাওয়াত করতে থাকে। মনে মনে তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে সে পাটা তার থেকে সরে যায়। তখন সে ওই রাতেই মানে সে উঠে বন্ধুদেরকে ডাকে। তখন আমার ফুফাতো ভাই এবং আরেক যে ফ্রেন্ড যে ছিল, তারা দুজন উঠে দেখে যে তার অবস্থা খুবই খারাপ, সে ঘেমে টেমে ভয়ে একেবারে অবস্থা খারাপ। তো তারা বলে, কি হয়েছে? তখন সে বলে যে বন্ধু, আমি তো তোদের কথা বিশ্বাস করিনি, আজকে তো আমার সাথে তোদের মতো সেম ওই ঘটনাটা আমার সাথে আজকে ঘটেছে। তো বলে যে কি হয়েছে? বলে যে এই অবস্থা আমার সাথে, আমার বুকের মধ্যে পা দিয়ে রেখেছিল কেউ, লোমস একটা পা। তো আমি যখন অনেক দোয়া টোয়া পড়ি, তখন সেটা আমার এখান থেকে সরে। তখন তারা তিনজন মিলে বিষয়টা বুঝতে পারে যে আসলে তারা যে আলোচনা করেছে বা বলেছে যে এরকম তুচ্ছতাচ্ছিল্য করেছে তাদেরকে, সেটা আসলে যার কারণে তাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে। পরে যাই হোক, তারা তাদের ক্লাসের আরো দু একজনের সাথে বিষয়টা শেয়ার করে। তখন তারাও বলে যে না, আসলে এই মাদ্রাসার মধ্যে জিন স্টুডেন্ট আছে। তা অনেক ছাত্ররাই বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা তারা দেখেছে এবং প্রত্যক্ষ করেছে। তবে সাধারণত তারা কারো কোনো ক্ষতি করে না, যদি তাদের কেউ কোনো ক্ষতি না করে তো তারা সাধারণত কোনো ক্ষতি করে না। তো এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমার ফুফাতো ভাই যতদিন ওই মাদ্রাসায় ছিল,
তারা এগুলা বুঝে শুনে ওইভাবেই চলাফেরা করতো। বাঙালি আমরা মাত্র 12 জন, বাকি সবাই নেপালি। বলে রাখা দরকার, নেপালিদের মধ্যে 4 জন ছিলেন মুসলিম। রমজান মাস হওয়ায় আমরা সবাই বসের কাছে অনুরোধ করি যেন আমাদের মুসলিমদের নাইট শিফটে কাজ করার সুযোগ করে দেন, কারণ দিনে প্রচন্ড গরম। একদিন হঠাৎ আমি প্রচন্ড জ্বর অনুভব করি। কাজে যাব কি যাব না ভাবছিলাম, তাই মনে হলো বাসায় কেউ থাকবে না, সবাই কাজে চলে যাবে, আমি একা থাকবো কিভাবে। এইভাবে আমিও কাজে চলে আসি, কিন্তু কাজে আসার ঘন্টা খানেকের মধ্যেই আমি আরো বেশি অসুস্থ অনুভব করি। সহ্য করতে না পেরে আমার লিডার, নাম সিংহলাল, নেপালি, তার কাছে গিয়ে বলি আমি অসুস্থ, কাজ করতে পারবো না, রুমে চলে যাব। তখন ও হাসতে হাসতে বলল, তুমি অসুস্থ তাহলে আসলে কেন? আমি বললাম, আমাদের হোস্টেলে সবার নাইট ডিউটি, হোস্টেলে একা থাকতে ভয় লাগে। তারপর লিডার বলল, ঠিক আছে, এসেছই যখন তাহলে আর ফিরে যাওয়ার দরকার নেই, তুমি কোথাও শুয়ে বিশ্রাম করো আর সময় মতো তোমার আইডি স্ক্যান করো, তাহলে হাজিরার টাকাটা পেয়ে যাবে। তারপর আমি কোনো মতে রাত 12:30টার দিকে, অর্থাৎ আমার রেস্ট টাইমের আগ পর্যন্ত কাজ করি এবং পরে রেস্টে চলে যাই। আমি এবং আহমেদ নামের একজন নেপালি ছেলে মেইনটেনেন্স রুমে চলে যাই শোয়ার জন্য। সেখানে গিয়ে দেখি একজন নেপালি নাম বচ্চন রেইন, সে আমাদের আধা ঘন্টা আগে এসে রেস্ট নিচ্ছে। আমি অসুস্থ থাকায় কোনো কথা না বলে দুজনের মাঝখানে শুয়ে পড়লাম। আমার ডান পাশে আহমদ আর বাম পাশে বচ্চন। জ্বরের তীব্রতার কারণে আমার প্রচন্ড শীত লাগছিল, তাই আহমদ আবার কোম্পানির প্যাকিং সাইটে যায় এবং 2টা ব্যাগ ছিঁড়ে লম্বালম্বি সেলাই করে এনে আমার গায়ে দেয়।